প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই বিশেষ আড্ডায় সাদাসিধে কথা। আমার সাথে আজকে রয়েছেন এদেশের গুণী সাংবাদিক আমার প্রিয় ছোট ভাই লিমন আহমেদ। লিমন, আমি সরাসরি টপিকে আসি। তোমার একটা চমৎকার স্ট্যাটাস পড়লাম, সেটা বাংলাদেশের বর্তমান সিনেমা সংস্কৃতি এবং দেখার সংস্কৃতি। বিষয়টা এসছে অ্যানিমেল নিয়ে। তো অ্যানিমেল নিয়ে দেখার পর তোমার যে অনুভূতি, কেন এই ধরনের কথাগুলো লিখলাম? গল্পের মিল বলতে আমাদের দেশে যে এই ধরনের একদম রাফ ছবি হয় না তা কিন্তু না। আমরা সুরঙ্গের বেলায় দেখেছিলাম যে একটা আলোচনা উঠেছিল, এবং গতকালকে আমি যখন স্ট্যাটাস দিলাম সেখানেও অনেকে এসে সুরঙ্গের একটা রেফারেন্স টেনেছে, বলেছে যে মানে সন্দীপ রেড্ডি ভাঙা ওর মতো বাংলাদেশে রায়হান রাফি ওই রকম ছবি বানান। তো একটা রাফ ব্যাপারটা থাকে। আর যদি গল্পের জায়গা থেকে বলেন তাহলে বলবো যে এনিমেল কিন্তু ভাই একদমই 80-90 দশকের যে বাংলা ছবি ছিল সেই বাংলা ছবির একটা গল্প। তো মানে দুই ভাইয়ের মধ্যে সমস্যা, তারপরে সম্পত্তি নিয়ে ভাগাভাগি ঝামেলা, দুই ভাই দুই দিকে চলে যায়। এক ভাইয়ের মধ্যে সরল লেখার মতো গল্প, এক ভাই ধর্ম চেঞ্জ করে ফেলে। তো সবই ঠিক ছিল কয়েকটা প্রজন্ম ধরে। যখন অনিল কাপুরদের পরের প্রজন্মটা আসে, রণবীর কাপুর এবং আরেকদিকে হচ্ছে ববি দেওল, তখন তাদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। এবং যেহেতু রণবীর কাপুর তার বাবাকে প্রতিরক্ষা করার জন্য একদম মানে কি বলবো, এটাকে পাগলা টাইপের মানে কমিটমেন্ট করা, সেই জন্য যখন ওর বাবার উপরে হামলাটা হয় সে তখন ববি দেওলের সঙ্গে যায় সংঘর্ষ করা। এইটুকুই কিন্তু গল্প। তো এই ধরনের গল্প তো আমরা আমাদের বাংলাদেশেও দেখছি। এই মানে কি বলবো, এই জনরার গল্প আমাদের হয়েছে। সমস্যাটা মানে শুধু আলাদা বলতে যেটা, যে ছবিটা বানানো হয়েছে, যে মানে স্টাইলে বানানো হয়েছে, মানে ওয়ে অফ প্রজেকশন। হ্যাঁ, মানে এইটা না, আমার মনে হয় যে এটা বাংলাদেশ তো বটেই, মানে আমাদের দেশে তো বটে, আমাদের উপমহাদেশে আর কোনো দেশে এই ধরনের ছবি হয় কিনা আমি জানি না। কারণ আমি মানে যেহেতু একটা ছবি একজন নির্মাতা বানান, এটা তার একান্তই তার নিজের স্বাধীনতা, তিনি এই অধিকার রাখেন যে কোনো কিছু তিনি বানাইতে পারেন যদি সেটা তার দেশ সেন্সরে দেয়। তো যেহেতু এই ছবিটাকে ভারত অ্যাডাল্ট মানে ক্যাটাগরি সার্টিফিকেট দিয়েছে, সুতরাং সিনেমা মেকিং কেন হলো সেটা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই। বাট আমি শুধু এইটুকু বলি যে আমরা যখন একটা কাজ করি, কাজের তো একটা গোল থাকে যে আমরা এখানে যাব। আমি জানি না এনিমেল ছবিটা বানানোর উদ্দেশ্যটা কি, আমি এইটা খুঁজে পাইনি আসলে। মানে সোশ্যাল কমিটমেন্টের জায়গায় আসলে এটার ভ্যালুটা কি? অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সোশ্যালিজম বলেন, সাইকোলজি বলেন, মানে আমি কোনো কিছু দিয়ে আসলে কোনো উদ্দেশ্য খুঁজে পাইনি। বাবা ছেলের প্রেম এত রাফ মানুষ পৃথিবীতে কেউ দেখায় নাকি? মানে বোনকে র্যাগিং করছে, ওকে ঠিক আছে ফাইন, ভাই এটার প্রতিবাদ করতে পারে। সাধারণত স্কুল কলেজের বিষয়গুলোতে কখনো পরিবারের কেউ ব্যক্তিগতভাবে কিন্তু যায় নাক গলায় না। তারপরে ধরে নিলাম যে একটা ছেলে, সে সাইকো, সে তার বোনকে প্রচণ্ড রকমের ভালোবাসে, সে নাক গলাতেই পারে। এখন একটা ইংলিশ মিডিয়ামের স্কুল কিন্তু ভাই একটা যথেষ্ট সিকিউরিটি জায়গা, সেখানে একজন হাতে 47 নিয়ে ঢুকে যাচ্ছে ক্লাসের ভিতরে, মানে এগুলো কি ভাই? এখন গল্পের গরু আকাশে উঠতে পারে। তো অনেকেই যুক্তি দেখাচ্ছেন, আমি অনেকগুলো রিভিউ দেখছিলাম, তো অনেকেই যুক্তি দেখছেন যে এটা ফিকশনের জায়গায় রেখে দেখা উচিত। আবার কেউ বলছেন তার ভেতরে গতকালকে থেকে ভাইরাল হচ্ছে আমির খানের বক্তব্যটা, যে যখন পরিচালকের ভেতরে কোনো ইন্টেলেকচুয়াল বিষয় না থাকে তখন সে ভায়োলেন্স এবং সেক্স নিয়ে সেটাকে বাজারজাত করতে চায়। এইটাকে কতটুকু সমর্থন করতে? অবশ্যই সমর্থন করি। এবং আমির খানের মতো লোক একটা কথা বলছেন, উনি যথেষ্ট ভেবেচিন্তেই কথা বলেন। আমরা সবাই জানি যে উনি কিন্তু অত বেশি কথা বলেন না। হুটহাট যখন একটা বলেন, এটা যথেষ্ট পরিমাণের একটা মানে ওজন থাকে। কথাটা কিন্তু খুবই ট্রু, যে যখনই আসলে বানানোর মতো বা চিন্তা ভাবনা করার মতো জায়গা থাকে না, তখনই মানুষ বর্ডারের বাইরে গিয়ে উল্টাপাল্টা জিনিসগুলো চিন্তা করে। আমার বরং মনে হয় যে এই ছবির যে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা, আমি ওনার কিছু ইন্টারভিউ দেখলাম, বুঝছেন? তো সেগুলো দেখার পর আমার মনে হচ্ছে যে লোকটা বাস্তব জীবনেই আসলে এরকম সাইকো। আচ্ছা, একজন সুস্থ মানুষ কখন একটা কবির সিন ভাবতে পারবে না, একজন সুস্থ মানুষ কখন একটা এনিমেল ভাবতে পারবে না। আরও ভয়ের বা আতঙ্কের বিষয় হচ্ছে উনি এই ছবিটাতে একটা সিকুয়েলের বার্তা দিয়েছেন, যেটার নাম হবে এনিমেল পার্ক। মানে এইটাতে একটা এনিমেল, ওইখানে হয়তো শত এনিমেলে দেখা মিলবে আর কি, এরকম একটা ব্যাপার হতে পারে। কারণ ছবি যেহেতু সবই হয়, দেখবো আমির খান আজকে এই কথা বলছেন, হয়তো এনিমেল পার্কে আমরা আমির খানকে দেখতেও পারি, বলা যায় না। ওনার যে একটা ইন্টারভিউ দেখলাম, উনি বলছেন যে স্ত্রীকে যদি আমি থাপ্পড় নাই মারতে পারি তাহলে আমি বিয়ে করবো কেন? সে আমার স্ত্রী হবে। এখন আমি কি স্ত্রীকে থাপ্পড় মারার জন্য বিয়ে করলাম? বা পৃথিবীর সব পুরুষরা কি বিয়েকে মানে স্ত্রীকে থাপ্পড় মারার জন্য বিয়ে করে? এরকম একটা ব্যাপার। আবার যখন কবির সিং নিয়ে যখন আলোচনা হলো যে প্রচুর ভায়োলেন্ট হচ্ছে, তখন তিনি বলছে যে ভায়োলেন্টটা দেখছেন কি? ভায়োলেন্টটা দেখাও পরের ছবিতে। তো এনিমেল কিন্তু আসলে দেখাইছে। গল্পটা কিন্তু একটা সাদামাটা গল্প।
একটা সুন্দর গল্প, বাবা ছেলেকে মানে সময় দেয় না, এই জন্য ছেলের মধ্যে একটা মানে এটা খুব সাবলীলভাবে দেখানো যেত একদম, মানে কোনো হয় এটা একটা রাফনেস চলে আসতে পারে, সে সাইকোলজিক্যালি ডাউন হতে পারে, সে হতে পারে দুর্দর্শ নৃশংস, বাট সেটা তো একটা লিমিট থাকা উচিত। আচ্ছা, তো দিন শেষে যে ব্যবসা করছে, ব্যবসাটা তো আসলে উড়ে এসে বসছে না, যে ব্যবসাটা ভাবতে হচ্ছে এটা অডিয়েন্স দেখছে এবং খাচ্ছে। তো খাওয়ার ক্ষেত্রে অনেকেই যারা মানে সোশ্যাল বিষয় ভ্যালুজ নিয়ে আলোচনা করে, তাদের ক্ষেত্রে অনেকেরই আমি দেখলাম, তারান আদার্স থেকে শুরু করে বেশ কিছু কলামে আমি দেখলাম যে এটা ইউথদের ক্ষেত্রে ব্যাপক একটা ট্রমার ভিতরে নিয়ে যাবে। এটা তো খাবে, এটাই স্বাভাবিক। কেন খাবে ভাই? এটা তো আসলে আমি বলবো যে এটা হুট করে মানে এনিমেল এসে যে এই ট্রমার মধ্যে ফেলে দিচ্ছে বা দেবে, ব্যাপারটা তা না। এটা আপনি দেখবেন নেটফ্লিক্স বা অন্যান্য অনেক ওয়েব সিরিজ, মানে ওয়েব প্ল্যাটফর্ম থেকে নানান রকমের ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম আসছে, যেখানে ভিলেন চরিত্রগুলো হিরো হয়ে আসছে, অথবা হিরোরা মানে ভিলেন চরিত্রগুলোকে নিয়ে সামনে আসছে। আসার পরে যেটা হলো, এই মন্দ চরিত্রগুলোই এখন সমাজে মানে ড্রাইভিং সিটে আছে, সমাজকে নির্দেশনা দেওয়ার জায়গায়। এখন ইয়াংরা কবির সিং হইতে চায়, তারা এখন রকি ভাই হইতে চাচ্ছে। তারপর ধরেন যে আমরা যদি জওয়ানের কথা বলি, শাহরুখ খানের, ওখানেও যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু একটা ধরেন যে ওই কী বলবো, মানে বৈধতা, মানে বৈধ কিছু কাজের জন্য অসংখ্য অবৈধ কাজকে জায়েজ করে ফেলে, এরকম একটা কিছু চরিত্র আর কি। তো সেই জায়গা থেকে ইয়াংরা এখন এগুলোর মধ্যে একদম ঢুকে গেছে। বাংলাদেশেও তো তাই, সুরঙ্গের যে ক্যারেক্টার, ওটাও কিন্তু আমি এটাই প্রশ্ন আসছিলাম, সবাই রাফির সাথে মিলটা কেন খুঁজে পাচ্ছে, মানে এটা মিলাচ্ছে কেন? এইটা যেটা হচ্ছে, আমার পোস্টে একজন লিখলেন যে বাংলাদেশের রায়হান রাফি হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙার বাংলাদেশি ক্লোন, গরিবের সন্দীপ, হ্যাঁ, বা গরিবের সন্দীপ রেড্ডি। এটা যেটা হয়, দুজনের কিন্তু একটা জায়গায় মিল। আচ্ছা, এটা হচ্ছে নারীর বিদ্বেষ। আমি জানি না এটা কেন, এখন হতে পারে অসংখ্য কবি সাহিত্যিক পৃথিবীতে আছেন যারা, রাফি তো ব্যক্তি জীবনে প্রচুর প্রেম করে বেড়াচ্ছে, এইটাও একটা মানে অদ্ভুত বিষয়। আর ধরেন যে আমার মনে হয় যে ওনারা হয়তো একটা জনরা তৈরি করতে চায় যে আমি হচ্ছি এই জনরার কবি, জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, তো এরা হয়তো যে আমি নারী বিদ্বেষী পরিচালক, এরকম একটা জনরা তৈরি করতে চায়। কিন্তু অদ্ভুত লাগে এইটাই, আপনি যেটা বললেন, এরা আবার প্রচুর নারী বেষ্টিত হয়ে জীবনযাপন করে, ঠিক আছে? তো আমি জানি না, এবং রাফি ভাইয়ের প্রত্যেকটা ছবিতেই নারীর প্রতি একটা নৃশংসতা থাকে, কেন থাকে জানি না, হয়তো এটা উনি ওনার প্যাশন হিসেবে নিয়ে নিয়েছেন। নারীরাই পুরুষকে বিভ্রান্ত করে, সমাজকে অন্যদিকে মানে ডাইভার্ট করে, এটাই দেখায়। এবং এনিমেলও তো প্রচুর, মানে একটা প্রেম হচ্ছে, একটা রোমান্টিসিজমের বিষয়, সেটাও এত রাফ, সেটাও মানে এত মানে কি যাচ্ছে তাই অবস্থা আর কি। তাহলে তোমার কাছে সন্দীপকে অনেকখানি সাইকো মনে হয়? আমার মনে হচ্ছে যে সে ব্যক্তিগতভাবে আসলে এরকম একজন মানুষ, মানে সে এইগুলো লালন করে, বা সে হয়তো এগুলো করতে পারে না, সে যেটা করতে পারতেছে না সেটা সে সিনেমার মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায় দিচ্ছে। এবং সমাজবিজ্ঞানী অসংখ্য, আমি কালকে দেখলাম বিষয়গুলো, আমার খুব দেখার পরে মনে হলো যে ওই বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং দার্শনিক, ফ্রয়েড থেকে শুরু করে অসংখ্য লোকজন এইসব বিষয়ে বা এইসব ব্যক্তিসত্তা বা মানসিকতা নিয়ে অসংখ্য সংজ্ঞা, অসংখ্য বিশ্লেষণ দিয়ে গেছেন, সবগুলোর সঙ্গে ওনার মিলে কি মিলে যে একজন লোক খুব হিংস্র, কিন্তু সে সামাজিকতার বেড়াজাল ভেঙে হিংস্র হইতে পারতেছে না, তখন সে এটা করে কি, চেষ্টা করে কোনো না কোনোভাবে সমষ্টিগতভাবে সবার মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে। এই এনিমেল বা কবির সিং সিনেমা হচ্ছে সেই প্রচেষ্টা। দারুণ দারুণ করে বললা। তো সংক্ষেপে যদি শুনতে চাই যে এই ছবিটা বাম্পার হিট হওয়ার কারণটা কি? ওই যে বললাম ভাই, ইয়াংরা ধরেন যে এখন এই ক্যারেক্টারগুলোকে মানে ওন করে, তারা কবির সিংকে দেখে ফ্যান্টাসিতে ভুগছে। আচ্ছা, আমারও ভালো লাগে কিছু কিছু জায়গায়, মানে সবারই একটা মানে ধরেন আমাদের জীবন থেকে না ভারী কোনো চিন্তা ভাবনা একদম সরে গেছে, আমরা অল্পতে দেখতে এবং মননশীল ভাববো, সেই এই জায়গাগুলোতে আমরা হয়তো এখন আর আগের মতো করে থাকতে পারছি না। তো যদি থাকতে পারতাম, দেখেন প্যাডম্যান, অক্ষয় কুমার একটা চমৎকার মেসেজ দেওয়ার ছবি কিন্তু পিরিয়ড নিয়ে, বা টয়লেট, হ্যাঁ, বা টয়লেট, বা OMG2 মানে নারীর জন্য শিক্ষার একটা ব্যাপার। তো সেইটা বা ওইটা OMG2 শুধু নারীর জন্য শিক্ষা না, মানে জন্য শিক্ষা নিয়ে স্কুল কলেজের একটা চমৎকার সাবজেক্ট ছিল। সেই ছবিগুলো চলে নিয়ে, বরং সেই ছবিগুলো রিলিজ হওয়া নিয়ে নানান রকম সমস্যায় পড়তে হয়েছে। আর এনিমেল ছবিতে নারীর পিরিয়ড নিয়ে তাকে যাচ্ছে তো এভাবে অপমান করলো, একটা সংলাপ, মানে রণবীর কাপুরের একটা সংলাপ পিরিয়ড নিয়ে আছে ছবিটাতে, যারা দেখেছেন তারা হয়তো রিলেট করবেন। তো একটা নারীর পিরিয়ড নিয়ে সেখানে ট্রল হচ্ছে, তাকে বাজেভাবে আমি বলবো যে অপমান করা হলো। এবং এখানে পুরুষতান্ত্রিক সমাজের মানে যৌনতার যাচ্ছে তার ব্যবহার, এবং ধরেন যে স্ত্রীর সঙ্গে যৌনতার নামে নির্যাতন, এইটা দেখে আবার আমরা তালি দিচ্ছি।
কিন্তু ওইখানে যখন বলা হচ্ছে যে নারীর যৌনতা প্রয়োজন, নারীর যৌন চাহিদা আছে, বা বাচ্চা কাচ্চাদেরকে মানে ছোটোবেলাতেই যৌনতা নিয়ে একটা শিক্ষা দিয়ে দেওয়া উচিত, যাতে সে তার এই বিষয়গুলোতে সে সচেতন থাকতে পারে, সেটাকে আমরা বলতেছি যে সামাজিক অবক্ষয়। আবার পুরুষ যখন নারীর উপর টর্চার করছে বা যৌনতার জন্য সে জোর জবরদস্তি করতেছে বা একটা ফ্যান্টাসির মধ্যে দিয়ে নারীকে কষ্ট দিয়ে সেই যৌনতাটা সে উপভোগ করতেছে, এটাকে আমরা মানে তালি দিচ্ছি। তো এই বিষয়গুলো আমরা আসলে কি চাই আর কি দেখতে চাই, এটা আসলে বড় বিভ্রান্তিকর। তোমার রেটিং কি ছবিটা নিয়ে? কি বলবো ভাই, না আমি তো বললাম যে আমার হাতে তো আর এটা ব্যাপারটা নাই যে ছবিটা রিলিজ করা যাবে না। আমি যদি বলি, আমি বলবো এই ছবিটা আসলে তোমার ক্ষমতা থাকলে বাংলাদেশে অবশ্যই না, প্রশ্নই আসেনি। এই ছবিটা সমাজের জন্য বিষ। অনেক রাফ দেখেন, কেজিএফকেও আমি কিন্তু মেনে নিই, কারণ এই ছবিটার একটা এন্ডিং ছিল বা একটা ব্যাপার ছিল যে হ্যাঁ অনেক কারণে এটা হয়, কিন্তু এই ছবিটার গোলটা কি, এটাতে তো আপনি কোনো মেসেজ দিতে পারেননি। বাবা সময় দিচ্ছে না ছেলেকে, এই জন্য একটা ছেলে এরকম হয়ে যাবে নাকি? সে এতদিন পরে দেশ থেকে আসতেছে, মেশিন গান দিয়ে গুলি ফুটতেছে, আর সে ন্যাংটো হয়ে বাসায় ঢুকতেছে। মানে এটা কি ধরনের এন্ট্রি ভাই, এটা তো কখনো হতে পারে না। তারপরে আপনি একটা মুসলমান পরিবার দেখাচ্ছেন, এগুলো কি? মানে লোকটা মুসলমান, সে সকাল সন্ধ্যা পান করতেছে, উল্টা পাল্টা তার চরিত্র, হয় না, ম্যাচিং হয়নি জিনিসটা। শেষ করি, সেটা হচ্ছে বাংলাদেশে এন্ড থেকে মেবি 30 মিনিটের বেশি কাটা হচ্ছে, মানে যদি এখন যখন কথা বলছি তখনও অবধি বাংলাদেশি সিনেমা আসে নাই, তো হয়তো 2-1 দিনের ভিতরে আসতে পারে। তো যদি কাটা হয়, কাটার পরে যতটুকু থাকবে সেইটা কি বাংলাদেশি কোনো নির্মাতা তার ছবিতে প্রয়োগ করলে সেটা সেন্সর পাবে, মানে পরবর্তীতে? এখানে আমি একটা ছোট্ট কথা বলে ফেলি, সময় শর্ট যেহেতু। একটা হচ্ছে কাঠগোলাপ নামে একটা ছবি আছে আমাদের, হ্যাঁ সাজ্জাদ খান বানিয়েছেন, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে, পুরস্কার পেয়েছে। এই ছবিটা বেশ মানে প্রায় মাস 2-1 বা এরকম সেন্সরে আটকে আছে। তো সেন্সর বোর্ডের যিনি উপসচিব, মানে ভাইস চেয়ারম্যান বোধ হয় সাইফুল ভাই, আচ্ছা, তো মানে ওনাদের কাছ থেকে যে বক্তব্য পাওয়া গেছে যে এটা একটা নতুন এক্সপিরিয়েন্সের ছবি, এটা একটা নতুন দর্শন নিয়ে আসবে, তো হুট করে এটা আমরা এভাবে ছেড়ে দিতে পারি না। এইটার সঙ্গে সংশ্লিষ্ট যে বিশেষজ্ঞরা আছেন ঢাকা বারডেম পিজি হসপিটালে, ওইখানে কিছু ডক্টরের কাছে এটা পাঠানো হয়েছে, ওনারা দেখে একটা সার্টিফিকেট দিলে তারপর তারা ছবিটা ছেড়ে দেবে। তা আমি মনে করি এটা ভালো, এটা খুবই ভালো। একটা নতুন কিছু মানে সমাজে আসলে কিন্তু একটা ঝামেলা তৈরি হতে পারে ভাই। বাট আমি মনে করি এনিমেল ছবিটা রিলিজ করার আগে, সেন্সর দেওয়ার আগে, দেশের সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, শরীরবিজ্ঞানী, অর্থনৈতিক বিজ্ঞানী, রাজনৈতিক যত বিশেষজ্ঞ আছে, মোটামুটি একটা বিশাল আকারের বোর্ড তৈরি করে সবাইকে দেখায় তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার এটা মনে হয় আর কি, যে এই ছবিটা আমি দেবো কিনা। ছবি আপনি 30 মিনিট কাটেন বা না কাটেন সেটা অন্য বিষয়। সো মুক্ত চলচ্চিত্র বা স্বাধীন নির্মাতা যখন কথা বলছে যে আমরা সব কিছু নিজের ভাবনার জায়গা থেকে দেখতে পারি, সেখানে সেন্সর বোর্ড কেউ এক্সিস্ট করুক সেটাই চায় না। তো সেইখানে এইসব জায়গায় তুমি কি মনে করো যে তাহলে সেন্সরশিপের আসলে দরকার রয়েছে? ওই যে বললাম যে একটা মানে হয় কি ভাই, মানে স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা দুইটা বিষয় এখন দুই রকম হয়ে গেছে আমাদের। মানে পৃথিবীর সব জায়গাতেই দেখবেন যে স্বাধীনতার একটা সুন্দর ব্যবহার কিন্তু থাকে। একজন নির্মাতা অনেক, আমি বলি এনিমেলের চাইতে হয়তো নৃশংস ছবি পৃথিবীতে হয়েছে, কিন্তু ওইটারও কিন্তু একটা গোল ছিল, একটা মেসেজ ছিল, নির্মাতার একটা ভাবনা ছিল। এই ছবিটা দেখলে মানে এটার কোনো উপসংহার নেই, যেটা গুড কেন বানাইছে এটা আসলে কি বোঝাইতে চায়? শুধু মানুষকে মারা, মানুষকে অপদস্থ করা, প্রতিহিংসা, এই সবাইকে অপমান করা বা নিজের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা, মানে স্ত্রীকে বলতেছে যে তোকে আমি আমার সন্তানদের সামনে মারবো। মানে হোয়াট ইজ দিস ভাই, এটা কি আসলে? কেন একটা গান, এত চমৎকার গানগুলো, সেগুলোরও আমি কোনো সুন্দর চিত্রায়ন পাইনি। তো স্বাধীনতা আছে, সবাই যে কোনো কিছুই বানানোর স্বাধীনতা রাখে, এটা আমি শুরুতেই বলেছি যে এই ছবি যিনি বানিয়েছেন এটা তার নির্মাণের স্বাধীনতা। এই ছবিটা তো অনেকে ভালো লাগছে ভাই, আমার ভালো লাগেনি, হয়তো অসংখ্য লোকের লেগেছে। তো এটা কোনটা ভালো কোনটা মন্দ এটা তো আপেক্ষিক। জওয়ানে তো প্রচুর কিলিং, প্রচুর রকম ছিল, ওইটার ধরে বেসিক পার্থক্যটা কি? অনেক ওইখানে তো সবচেয়ে বড় বিষয় ছিল যে দেশপ্রেমের একটা ইমোশন কিন্তু এখানে ছিল। লোকটা অনেক অবিচারের শিকার ছিল, সেখান থেকে সে ব্যাক করে, সে কিন্তু এসে ওই যে বললাম না যে অনেক অবৈধ কাজ হয়ে যায় কিছু বৈধ কাজকে মানে কি সমর্থন করার জন্য। ওইটার যে ওয়েটা, ওইটার একটা সুন্দর ওয়ে ছিল, একটা সুন্দর এন্ডিং ছিল, সবার একটা পরিণতি ছিল, যে খারাপ করছে তার একটা পরিণতি কিন্তু সে ছিল। কিন্তু এই ছবিটাতে কোনো পরিণতি নাই। এই জন্যই বলছে যে এই ছবি বাংলাদেশে মুক্তি দিতেই পারে, অবশ্যই এটা সবাই বসে যদি দেখে মনে করে যে না এটা দেওয়া যেতে পারে, দেন দিক, সমস্যা নেই। সেটাই বড় আমি একটা কথা বলি, এই ছবিটাতে দেখেন আপনি
অসংখ্য ভালো ভালো আর্টিস্ট, নামজাত সব আর্টিস্ট। অনেকদিন পর মানে সালমান খানের ছবির পর ববি দেওলের যে কামব্যাকটা দারুণ লাগছিল, মানে ট্রেলার দেখার পর থেকে শুরু করে। কিন্তু এমন একটা বাজে মেসেজ গেল। যাই হোক, ছবিটা যদিও আমাদের দেশীয় ছবি না, কিন্তু আমাদের বাংলাদেশি যে কোনো ছবি চাইতেও হিন্দি ছবি বেশি প্রভাব ফেলে। এই জন্যই আজকের আলোচনাটা। তো নিপুণের একটা বক্তব্য দেখলাম, তোমার ইন্টারভিউ করা, যে বলছিল যে আমরা 18 সংগঠন অলরেডি সাইন করেছি, তুমি প্রশ্ন করছিলা। তো তাদের আসলে কোনো রকম ভূমিকা কি থাকার প্রয়োজন ছিল কিনা? আমি যেটা বুঝলাম ওনাদের যে বিষয়টা, 19 সংগঠনের আসলে এখানে ভূমিকাটা কি? 19 সংগঠনের ভূমিকা হচ্ছে ওনাদেরকে বলা হয় যে আমরা এই ছবিটা আনতে চাচ্ছি, যে আমদানিকারক সে যা প্রথম আমদানিকারকের প্রথম কাজ হচ্ছে ভাবা যে আমি এটা আনবো, তারপর সিলেক্ট করা কোন ছবি, এই ছবি, তারপরের কাজটাই হচ্ছে 19 সংগঠনের সাথে যোগাযোগ করা। তখন ওনারা দেখে যদি ওনাদের মতে মিলে বলে দেয় যে হ্যাঁ আনেন, আর না হইলে বলে যে আনেন না। তবে ওরা এখন পর্যন্ত জওয়ান আসছে, কিসিকা ভাইজান আসছে, মানে 3-4টা ছবি তো সবগুলোই ওরা বলছে যে আনেন। তো এইটাও তারা বলছে। তো নিপুণ আপা এখানে একটা বক্তব্য দিয়েছে যে ছবিটা অনেক বড়, ছবিটার যে লেংথ, ওই লেংথ অনুযায়ী বাংলাদেশে কতটুকু চালাতে পারবে এটা নিয়ে একটা জটিলতা আছে। ওইটা সেন্সরে আমদানিকারকরা যারা আনছেন ওইটুকু দেখে শুনে একটু কমিয়ে তারপর দিবে। তো তখন উনি বলছিলেন যে 25-26 মিনিটের মতো, বাট আমরা আজকে জানলাম সেন্সর বোর্ডের সাথে কথা বলে যে 30 মিনিটের মতো কেটে আমদানিকারকরা জমা দিয়েছেন। আচ্ছা, এইখান থেকে আরও হয়তো কাটা হতে পারে। তো এমনও একটা অবস্থা যা দাঁড়াইতে পারে যে দেখা যাবে যে 1 ঘন্টায় হয়তো নাই ছবির যে অবস্থা, 1 ঘন্টায় নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে। যাই হোক, আমরা দর্শক আজকে এই আলোচনাটা এখানে শেষ করি, এই বলে যে আমরা হয়তো কথা বলছি তাতে আরও হয়তো 20 জনের আগ্রহ বেশি বাড়লো, এটাই স্বাভাবিক, এটা হয়। কিন্তু মোরাল জায়গা থেকে আমরা এটুকু বলার চেষ্টা করেছি যে ভালো কিছুর নিয়ে আমরা আলোচনা করি, এবং যেগুলো এই কদর্য এগুলো নিয়ে অন্তত সমালোচনার জায়গাটা তৈরি করি। আপনি যারা বড় ভাই, যার মনস্তত্ত্বটা একটু ম্যাচিউরড হয়েছে, তারা অন্তত বলি যে না, এটা শুধুই ফ্যান্টাসি এবং এটা শুধু দেখার জন্য দেখো, এটা শেখার কিছু নাই। কারণ এটা আপনার ছোট ভাই, আপনার ছেলে মেয়ে দেখবেই। এখন যে আলোচনাটা যতটা ফাস্ট হয়ে গেছে, এটা আপনি আর লুকিয়ে রাখার কোনো অপশন নাই, এবং সেটা টরেন্ট থেকে নামিয়ে হলে বা গোলাপ্রিন্ট হোক বা সিনেমা হলে গিয়ে হোক, এটা মানুষজনের ভেতরে ভীষণভাবে ছড়িয়ে যাবে। তো ছড়িয়ে যাওয়ার একমাত্র ভয় যে অভিভাবকের কাছ থেকে এই মেসেজটা নেয়। এই জন্যে আমি লিমনের কাছ থেকে এই কথাগুলো নেওয়ার চেষ্টা করলাম, কারণ ওর স্ট্যাটাসটা ভীষণ রকম মানে মনোগ্রাহী এবং খুবই উপদেশমূলক, যা এই সময় এই সিনেমা নিয়ে যেটা হয়তো বাংলাদেশে কোনো প্রখ্যাত নির্মাতার বলার প্রয়োজন ছিল, বাংলাদেশের সিনিয়র কোনো অভিনেতার বলার প্রয়োজন ছিল, সেটা লিমন লিখেছে খুব সুন্দরভাবে। আমি ডিসপ্লেতে দেখিয়ে দেব লিমনের স্ট্যাটাসটা। সবাই ভালো থাকি, ভালো কিছু আলোচনায় রাখি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।